আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসের আমাদের টপিক হচ্ছে প্রেপোজিশন। তো মূলত আজকে আমি প্রেপোজিশন অফ প্লেস নিয়ে আলোচনা করব এবং পিকচার সহকারে সেগুলো আলোচনা করব। আশা করি তোমরা প্রিপোজিশনগুলো ভালো করে বুঝতে পারবে পিকচারের মাধ্যমে সেগুলো শিখলে। ক্লাসটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং শেষে 5 মার্কসের একটি আমি 5 মার্কসের একটি প্যাসেজ দিয়েছি এবং সেটি তোমরা ক্লাসটি দেখে সেটা তোমরা ফিল আপ করবে এবং সেই অ্যান্সারগুলো তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে। এর মাধ্যমে আমি বুঝতে পারবো যে তোমরা ক্লাসটি কতটুকু দেখেছো এবং কতটুকু বুঝতে পেরেছো। চলো আমরা ক্লাসটি শুরু করি। প্রথমে আমি যে প্রিপোজিশনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইন বা ইনসাইড। ইন বা ইনসাইড ভেতরে অবস্থান বোঝাতে ব্যবহার করা হয়। কোনো কিছুর ভেতরে, ভাষা, স্কুল, কলেজ বা রুম, যে কোনো কিছুর ভেতরে অবস্থান বোঝাতে ইন বা ইনসাইড ব্যবহার করা হয়। লুক এট দ্য পিকচার হিয়ার। আমরা একটা পাখি দেখতে পাচ্ছি। পাখিটি কোথায়? একটা খাঁচার ভেতরে। তাহলে এখানে অবশ্যই আমাদেরকে ইন বা ইনসাইড ব্যবহার করতে হবে। আমরা একটা এক্সাম্পল দেখি। দ্য বার্ড ইজ ড্যাশ দ্য কেজ। তাহলে এখানে অবশ্যই কি হবে? ইন বা ইনসাইড যে কোনো একটি ব্যবহার করলেই হবে। দ্য বার্ড ইজ ইন বা ইনসাইড দ্য কেজ। পাখিটি কোথায়? পাখিটি একটি খাঁচার ভেতরে। এরকম যখন আমরা ভেতরে অবস্থান বোঝাবো, কোনো কিছুর ভেতরে অবস্থান, সেটা বাসা হোক, রুম হোক বা খাঁচার ভেতর হোক, যে কোনো কিছুর ভেতরে কোনো কিছুর অবস্থান বোঝালেই সেক্ষেত্রে আমরা ইন বা ইনসাইড ব্যবহার করব। এরপর আমরা সেকেন্ড প্রিপোজিশনে যাই। এরপর ইনটু, কোনো কিছুর দিকে গতি বা মুভমেন্ট বোঝাতে। কোনো কিছুর দিকে যাওয়া, সেক্ষেত্রে গতি নিয়ে যাওয়া, মুভমেন্ট থাকতে হবে, ফিজিক্যাল মুভমেন্ট, যেটাই হোক যখন গতি থাকে তখন সেক্ষেত্রে আমরা ইনটু ব্যবহার করব। একটা পিকচার দেখলে বুঝতে পারবা যে এ বয় ইজ জাম্পিং ইনটু ওয়াটার বা রিভার, সে জাম্প করছে। একটা গতি আছে এখানে, একদিক থেকে সে এক জায়গা থেকে আরেক জায়গায়, এক স্থান থেকে আরেক স্থান, উপর থেকে সে নিচে জাম্প দিচ্ছে। এরকম যখন গতি নিয়ে কোন কিছুর দিকে যাওয়া বোঝাবে সেক্ষেত্রে আমরা অবশ্যই কি ব্যবহার করতে হবে? ইনটু ব্যবহার করতে হবে। আমরা একটা এক্সাম্পল দেখি। সিমন, আমি এই বালকটির নাম সিমন দিয়েছি। সিমন ইজ ডাইভিং ড্যাশ দ্য লেক। তাহলে কি হবে এখানে? ইনটু দ্য লেক, সে লেকে জাম্প দিচ্ছে। সিমন ইজ ডাইভিং ইনটু দ্য লেক, সে ডাব লাফ দিচ্ছে বা চাপ দিচ্ছে বা ডুব দিচ্ছে অর্থ হবে এখানে। তাহলে এরকম যদি কোনো কিছুর দিকে গতি দিয়ে, মুভমেন্ট, কোনো গতি নিয়ে যদি যাওয়া বোঝায় এক স্থান থেকে আরেক স্থানে বা এক রুম থেকে আরেক রুমে বা উপর থেকে নিচে, এরকম যখন চাপ দিয়ে গতি নিয়ে যাওয়া বোঝাবে সেক্ষেত্রে আমরা অবশ্যই ইনটু ব্যবহার করব। এরপরে আমরা পরে প্রিপোজিশনে যাই। আউট অফ, বের হওয়া বোঝাতে। বাসা থেকে বের হওয়া, স্কুল থেকে বের হওয়া, রুম থেকে বের হওয়া, গাড়ি থেকে বের হওয়া, এরকম বের হওয়া অর্থে আমরা আউট অফ ব্যবহার করব। আউট অফ হচ্ছে একটা ফ্রেজাল প্রিপোজিশন, অর্থাৎ দুইটা প্রিপোজিশনই একটা প্রিপোজিশন, এগুলোকে ফ্রেজাল প্রিপোজিশন বলা হয়। আমরা একটা পিকচার দেখি। এখানে আমরা একটি লোককে দেখতে পাচ্ছি, সে গাড়ি থেকে বের হচ্ছে। সো এখানে আমরা অবশ্যই ব্যবহার করতে হবে আউট অফ। আমরা একটা এক্সাম্পল দেখি। টম ইজ গেটিং আউট অফ দ্য কার। টম ইজ গেটিং আউট অফ দ্য কার, এখানে আর অন্য কোনো প্রিপোজিশন ব্যবহার করা যাবে না। টম বের হচ্ছে, কোত্থেকে বের হচ্ছে? তার গাড়ি থেকে বের হচ্ছে। টম ইজ গেটিং আউট অফ দ্য কার, গাড়ি থেকে টম বের হচ্ছে। এরকম বাসা বাড়ি যে কোনো জায়গা থেকে বের হওয়া অর্থে আমরা আউট অফ ব্যবহার করব। এরপরে প্রিপোজিশনে আমরা যাই। আউটসাইড, বাহিরে অবস্থান বোঝাতে। বাসার বাহিরে, যে কোনো জায়গা বাহিরে অবস্থান বোঝাতে বা রুমের বাহিরে, এরকম বাহিরে অবস্থান বোঝাতে আউটসাইড ব্যবহার করা হয়। একটা পিকচার দেখো এখানে, যে আমরা কিছু স্টুডেন্টসকে বা কিছু বয়েজ অ্যান্ড গার্লসকে দেখতে পাচ্ছি, তারা একটা বাসা বা স্কুল হোক, কলেজ হোক বা অডিটোরিয়াম হোক, যেটি হোক, তার বাইরে অবস্থান করছে। তারা বাইরে কেউ বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে। এরকম আমরা যখন দেখবো বা এরকম যখন সিচুয়েশন হবে তখন সেখানে বাইরে অবস্থান অর্থে আউটসাইড ব্যবহার করা হবে। দে আর ওয়েটিং আউটসাইড দ্য হল, এখানে কি হবে? দে আর ওয়েটিং আউটসাইড দ্য হল, তারা হলের বাইরে অবস্থান করছে। সো এরকম যখন বাইরে অবস্থান বোঝাবে সেক্ষেত্রে আউটসাইড ব্যবহার করা হবে। এরপরে প্রিপোজিশনে আমরা যাই। এরপর রয়েছে অন, কোনো কিছুর উপরে অর্থে ব্যবহার করা হয় বা লেগে থাকা। অন উপরে অর্থে ব্যবহার করা হয়, তবে সেক্ষেত্রে টাচ থাকবে, স্পর্শ থাকবে, কন্ট্যাক্ট থাকবে। যেমন এখানে আমরা টেবিলের উপর একটা বই দেখতে পাচ্ছি এবং সে টেবিলের উপরে আছে এবং সেটা স্পর্শ করে আছে, এক্ষেত্রে অন ব্যবহার করা হবে। আমরা এক্সাম্পল দেখি। দ্য বুক ইজ অন দ্য টেবল। দ্য বুক ইজ অন দ্য টেবল, এখানে আর অন্য কোনো প্রিপোজিশন ব্যবহার করা যাবে না। উপর অর্থে এবং স্পর্শ
লেগে থাকবে এরকম বোঝাবে, স্পর্শ থাকবে, টাচ বা কন্ট্যাক্ট থাকবে, এরকম অর্থে আমরা অন ব্যবহার করব। আমরা এরপরে প্রিপোজিশনে যাই, অ্যাভাব। অ্যাভাব মানে উপর, তবে উইদাউট কন্ট্যাক্ট, এখানে আর কন্ট্যাক্ট থাকবে না। অন যেরকম কন্ট্যাক্ট থাকে, কিন্তু অ্যাভাব উপর অর্থে ব্যবহার করা হয়, তবে এখানে একটা হায়ার দেন মানে উপরে বোঝাবে, এখানে কোনো কন্ট্যাক্ট থাকবে, স্পর্শ থাকবে না। যেমন একটা প্লেন দেখতে পাচ্ছি, প্লেনটা কোথায়? মেঘের উপরে, এখানে অনেক উপরে বোঝাচ্ছে, এখানে অন অবশ্যই ব্যবহার করা যাবে না। তাহলে দ্য প্লেন ইজ অ্যাবাভ দ্য ক্লাউডস, প্লেনটি কোথায়? মেঘের উপরে। দ্য প্লেন ইজ অ্যাবাভ দ্য ক্লাউডস, তাহলে উপর অর্থে আমরা অ্যাভাব ব্যবহার করব, তবে সেখানে উইদাউট কন্ট্যাক্ট, কোনো স্পর্শ থাকবে না, হায়ার দেন অর্থে। এরপরে আমরা অফ, কোন কিছু থেকে পড়ে যাওয়া বা দূরে থাকা অর্থে অফ ব্যবহার করা হবে। একটা পিকচার দেখো, একটা লোক পড়ে যাচ্ছে, সে দ্য ম্যান ইজ ফলিং অফ দ্য ল্যাডার, সে মই থেকে সে পড়ে যাচ্ছে, মই থেকে পড়ে যাচ্ছে, বা দূরে থাকা অর্থে অফ, দূরে থাকা অর্থে ব্যবহার করা হয়, পড়ে যাওয়া অর্থেও ব্যবহার করা হয়। তাহলে এখন মানুষটি পড়ে যাচ্ছে, এখানে আমরা যে প্রিপোজিশনটি ব্যবহার করব সেটা বোঝানোর জন্য, সেটি হচ্ছে অফ। দ্য ম্যান ইজ ফলিং অফ দ্য ল্যাডার, সে, তার যে মই, সে মই থেকে পড়ে যাচ্ছে। তাহলে অফ ব্যবহার করা হয় কোন কিছু থেকে পড়ে যাওয়া বা দূরে থাকা অর্থে। আমরা এরপরে প্রিপোজিশনে যাই। এরপর যেটি রয়েছে বাই বা বিসাইড অথবা নেক্সট টু, পাশে অর্থে ব্যবহার করা হয়, কোনো কিছুর পাশে। যেমন এখানে আমরা একটা বেড দেখতে পাচ্ছি, বেডের পাশে কি রয়েছে? একটি টেবিল রয়েছে। তাহলে এখানে অবশ্যই যদি আমরা বলতে চাই যে টেবিলটি কোথায়? একটি বিছানার পাশে, এখানে আমাদেরকে যে ইংলিশটি ব্যবহার করতে হবে, যে প্রিপোজিশনটি ব্যবহার করতে হবে, সেটি হচ্ছে বাই অথবা বিসাইড অথবা নেক্সট টু, যে কোনো একটি ব্যবহার করলেই হবে। আমরা একটা এক্সাম্পল দেখি, দ্য টেবল ইজ বাই বা বিসাইড বা নেক্সট টু দ্য বেড, টেবিলটি কোথায়? টেবিলটি হচ্ছে বিছানাটির পাশে, এরকম কাছাকাছি, কিন্তু লাগালাগি অর্থ হবে, আবার একটু স্পেস থাকলে হবে না, এটা পাশাপাশি একদম লাগালাগি অর্থ হবে, পাশে থাকা, একদম পাশাপাশি থাকা, লেগে থাকা আর কি, কন্টাক্ট থাকবে এখানে। তাহলে বাই, বিসাইড বা নেক্সট টু, পাশে অর্থে ব্যবহার করা হয়। তাহলে আমরা যদি প্রশ্ন করি টেবিলটি কোথায়? দ্য টেবিল ইজ বাই বা বিসাইড বা নেক্সট টু দ্য বেড। তাহলে এরকম যখন পাশাপাশি থাকবে, একদম পাশাপাশি ঘেঁষে থাকবে, টাচ থাকবে, কন্টাক্ট থাকবে, সেই ক্ষেত্রে আমরা বাই, বিসাইড বা নেক্সট টু ব্যবহার করব। আমরা এরপরে প্রিপোজিশনে যাই। এরপর যেটি রয়েছে নেক্সট, নিয়ার। এরপর রয়েছে নিয়ার। নিয়ার মানে হচ্ছে নিকটে বা কাছাকাছি, নিকটে বা কাছাকাছি। যেমন এখানে আমরা একটা বেডরুম দেখতে পাচ্ছি, একটা বেড, বেডের এখানে একটা চেয়ার রয়েছে। যদি আমি প্রশ্ন করি যে চেয়ারটি কোথায়? চেয়ারটি হচ্ছে বেডের নিকটে, পাশে হবে না, এখন বেডের নিকটে। পাশে হলে একদম লাগালাগি থাকবে, কিন্তু একটু ডিস্টেন্স রয়েছে, নিকটে বলতে হবে এখানে, যে চেয়ারটি কোথায়? চেয়ারটি হচ্ছে বেডের নিকটে। তাহলে এখানে যে এক্সাম্পলটি হবে, দেয়ার ইজ এ চেয়ার নিয়ার দ্য বেড, দেয়ার ইজ এ চেয়ার নিয়ার দ্য বেড, বেডের কাছে একটি চেয়ার রয়েছে। তাহলে এরকম নিকটে বা কাছাকাছি হলে আমরা নিয়ার প্রিপোজিশন ব্যবহার করব। এরপরে প্রিপোজিশনটা আমরা দেখি, টু, প্রতি বা দিকে, কোনো দিকে মুভমেন্ট বোঝাতে প্রতি বা দিকে অর্থে টু ব্যবহার করা হয়। যেমন একটা পিকচার দেখো, এখানে কিছু মানুষ, ফ্যামিলি মেম্বার্স, তারা একটা চার্চ মনে হচ্ছে, সেটা চার্চের দিকে যাচ্ছে। তারা কোন দিকে যাচ্ছে? তারা চার্চ বা গির্জার দিকে যাচ্ছে। তাহলে এরকম কোন কিছুর দিকে যাওয়া অর্থে টু ব্যবহার করা হয়, যার বাংলা অর্থ হচ্ছে প্রতি বা দিকে। তা আমরা আমরা একটা এক্সাম্পল দেখি, দে আর গোয়িং, তারা কোথায় যাচ্ছে? দে আর গোয়িং টু চার্চ, এখানে টু হবে, দে আর গোয়িং টু চার্চ। তাহলে এরকম যখন কোনো কিছুর দিকে, কোনো স্থান বা কোনো মার্কেট, বাজার, স্কুল, কলেজ, কোনো নির্দিষ্ট স্থানের দিকে যাওয়া অর্থে বোঝাবে, তখন আমরা টু ব্যবহার করব। এই লোকগুলো কোথায় যাচ্ছে? দে আর গোয়িং টু চার্চ। আমরা পরের প্রিপোজিশনে যাই, ওভার। ওভার প্রিপোজিশনটি ব্যবহার করা হয় উপর অর্থে, কোনো কিছুর উপর, এখানে উইদাউট কন্ট্যাক্ট, একটু হায়ার দ্যান বোঝাবে, কোনো কিছুর উপর। এখানে আমরা একটা নদী দেখতে পাচ্ছি, নদীর উপরে কি রয়েছে? একটা ব্রিজ রয়েছে। তাহলে এক্সাম্পলটা কি হবে? There is a there is a bridge over the river. There is a bridge over the river. এখানে নদীটির উপর কি রয়েছে? একটি ব্রিজ রয়েছে। এরকম উপর অর্থে আমরা উইদাউট কন্ট্যাক্ট, হায়ার দেন বোঝাবে, উপর অর্থে আমরা ওভার ব্যবহার করব। এরপরে হচ্ছে অন বা অন্টো, কোনো জায়গায় কোনো কিছু রাখা, কোনো জায়গায় কোনো কিছু রাখা অর্থে অন বা অনটু ব্যবহার করা হয়। এক্সাম্পল, একটা পিকচার দেখলে তোমরা এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা পিকচারে একটা মেয়েকে দেখতে পাচ্ছি, সে একটা বই সে তাকে রাখছে, একটা বই সে তাকে রাখছে, অর্থাৎ তাক থেকে সে একটি বই নিয়েছে, এখন সেই জায়গায় সে আবার বইটি রাখছে। এরকম কোনো স্থান থেকে কোনো কিছু নেওয়ার পরে সেখানে রাখা অর্থে
অন বা অন টু ব্যবহার করা হয়। তাহলে এক্সাম্পলটি হবে দ্য গার্ল ইজ পুটিং দ্য বুক অন দ্য বা অন টু দ্য শেলফ। দ্য গার্ল ইজ পুটিং দ্য বুক অন বা অন টু দ্য শেলফ। অন বা অন টু যে কোনো একটি ব্যবহার করলেই হবে। তাহলে কোথায় কোনো কিছু রাখা অর্থে অন বা অন টু ব্যবহার করা হয়। আমরা এরপরে প্রিপোজিশনে যাই। ফ্রম অর্থ হচ্ছে থেকে বা হইতে, কোথাও থেকে বা হইতে অর্থে ফ্রম ব্যবহার করা হয়। যেমন আমরা এখানে একটা লেটার দেখতে পাচ্ছি, লেটারটা কোথা থেকে এসেছে? ক্যালিফোর্নিয়া থেকে এসেছে। তাহলে এখানে যে এক্সাম্পলটি হবে দ্য লেটার ইজ ফ্রম ক্যালিফোর্নিয়া। লেটারটি এসেছে ক্যালিফোর্নিয়া থেকে। থেকে বা হইতে অর্থে ফ্রম ব্যবহার করা হয়। আমরা পরের প্রিপোজিশনে যাই। অ্যাট, কেউ এখন কোথায় আছে বা কোনো অবস্থান বোঝাতে সে এখন কোন জায়গায় আছে। সে কি স্কুলে, কলেজে, মস্ক মসজিদে, না বাসায়। এরকম কোথায় আছে এরকম অবস্থান বোঝাতে অ্যাট ব্যবহার করা হয়। যেমন আমরা একটা লোককে দেখতে পাচ্ছি, সে কোথায় আছে? এয়ারপোর্টে রয়েছে। তাহলে এক্সাম্পলটা কি হবে? আই অ্যাম অ্যাট এয়ারপোর্ট নাও। নাও, আমি এখন কোথায় আছি? আই অ্যাম অ্যাট এয়ারপোর্ট নাও, আমি এখন এয়ারপোর্টে আছি। এরকম। এরপর হচ্ছে আমরা দেখব আন্ডার। আন্ডার নিচে অর্থে ব্যবহার করা হয়। যেমন আমরা একটা লোককে দেখতে পাচ্ছি, সে কোথায় আছে? গাড়ির নিচে সে কাজ করছে। তাহলে এক্সাম্পলটা হবে কি? টম ইজ আন্ডার দ্য কার। টম কোথায় আছে এখন? টম ইজ আন্ডার দ্য কার, নিচে আছে, কারের নিচে সে কাজ করছে। এরপরে প্রিপোজিশনটা আমরা দেখি অন টপ অফ। অন টপ অফ ভেরি ইম্পর্টেন্ট ফ্রেজাল প্রিপোজিশন। উপরে, তবে সবকিছুর উপরে বোঝাবে। একটা স্টেজ থাকবে, একটা পিকচার দেখলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে টেবিলের উপরে অনেকগুলো বই আছে। 1 2 3 4 5 6, প্রায় 6টা বই রয়েছে এই টেবিলের উপরে। কিন্তু এখানে অন ব্যবহার করলে হবে না। যদি আমি বলি এখানে সবার উপরে কোন বইটি আছে? ওয়ান্ডার অফ দ্য উইন্ড কেলার। তাহলে এখানে যদি সবার উপরে কোন বইটি আছে আমি জিজ্ঞেস করি, উত্তর দিতে হলে এখানে অন ব্যবহার করা যাবে না, ব্যবহার করতে হবে অন টপ অফ। তাহলে যে এক্সাম্পলটি হবে ওয়ান্ডার অফ দ্য উইন্ড কেলার ইজ অন টপ অফ দ্য বুকস। মানে সবগুলোর উপরে কোন বইটি আছে? ওয়ান্ডার অফ দ্য কেলার। তাহলে এরকম সবগুলোর উপরে, মানে সবার উপরে, সবকিছুর উপরে যদি আমরা ব্যবহার করতে চাই, তাহলে আমাদেরকে যে প্রিপোজিশনটি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে অন টপ অফ। তবে এখানে একটা ডিয়ার লার্নার্স একটা কথা বলে রাখি, অন, ওভার, অ্যাভাব, অন টপ অফ সবগুলি উপরে অর্থে ব্যবহার করা হয়। তবে ওদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। আমি সেই পার্থক্যগুলো নিয়ে আলাদা করে তোমাদের জন্য একটি ক্লাস নিব। আশা করি সেখানে তোমাদের কাছে ব্যাপারটি আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা পরের প্রিপোজিশনে যাই। পরের প্রিপোজিশনটা হচ্ছে অ্যাওয়ে ফ্রম। এটা একটা ফ্রেজাল প্রিপোজিশন। কোনো কিছু থেকে দূরে থাকা বা চলে যাওয়া বা কোনো কিছু থেকে পালিয়ে যাওয়া অর্থে ব্যবহার করা হয়। আমরা একটা লোককে দেখতে পাচ্ছি, সে আগুন থেকে পালিয়ে যাচ্ছে। তাহলে কি হবে এখানে? বিকি ইজ রানিং অ্যাওয়ে ফ্রম দ্য ফায়ার। বিকি পালিয়ে যাচ্ছে বা দৌড়িয়ে যাচ্ছে কোত্থেকে? ফ্রম দ্য ফায়ার, আগুন থেকে। তাহলে অ্যাওয়ে ফ্রম প্রিপোজিশনটি ব্যবহার করা হবে কোন কিছু থেকে দূরে থাকা, চলে যাওয়া বা পালিয়ে যাওয়া অর্থে। এরপরে প্রিপোজিশনটা আমরা দেখি বিলো। বিলো মানে হচ্ছে নিচে, কোন কিছুর নিচে। তবে আন্ডার মানেও নিচে। তবে বিলোটা হচ্ছে একটু উইদাউট কন্ট্যাক্ট বোঝানো হয়। যেমন এখানে আমরা একটা পিকচার দেখতে পাচ্ছি, এখানে যে থার্মোমিটার, যেখানে তাপমাত্রা মাপা হচ্ছে এবং টেম্পারেচার দেখানো হচ্ছে বিলো জিরো, মানে একদম বিলো জিরো, তাপমাত্রা হচ্ছে আহ, একদম শূন্যের নিচে। তাহলে ইংলিশটি হবে কি? দ্য টেম্পারেচার ইজ বিলো জিরো। দ্য টেম্পারেচার ইজ বিলো জিরো, তাপমাত্রা হচ্ছে একদম শূন্যের নিচে। তাহলে বিলো শব্দটি ব্যবহার, প্রিপোজিশনটি ব্যবহার করা হয় নিচে অর্থে, তবে উইদাউট কন্ট্যাক্ট। এরপর হচ্ছে টুয়ার্ডস, প্রতি, অভিমুখে বা দিকে। যেমন এখানে আমরা একটা লোককে দেখতে পাচ্ছি, সে সূর্যের দিকে হেঁটে যাচ্ছে। তবে টুয়ার্ডস শব্দটির প্রিপোজিশনটি এবং টু অর্থ হচ্ছে প্রতি বা দিকে, আবার টুয়ার্ডস অর্থ হচ্ছে প্রতি বা দিকে, একটু পার্থক্য রয়েছে। টু ব্যবহার করা হয় একটু নির্দিষ্ট স্থানের দিকে যাওয়া, আর টুয়ার্ডসটা ব্যবহার করা হয় একটু ইনডিফিনিট, অনির্দিষ্ট জায়গার দিকে যাওয়া। সে সূর্যের দিকে হেঁটে যাচ্ছে, তার মানে সে সূর্যের কাছে যাচ্ছে না, মানে ওই দিকে সে হেঁটে যাচ্ছে, তার গন্তব্যস্থান অন্য কোথাও। এরকম যখন অনির্দিষ্ট করে বোঝানো হবে, মুভমেন্ট বোঝাবে, প্রতি অভিমুখে বা দিকে বোঝাবে, তখন আমরা টুয়ার্ডস ব্যবহার করব। তাহলে এখানে যেটা হবে, দ্য ম্যান ইজ ওয়াকিং টুয়ার্ডস দ্য সান। মানুষটি হেঁটে যাচ্ছে সূর্যের দিকে, অর্থাৎ তার মুভমেন্ট, তার ডেস্টিনেশন অন্য কোথাও। এরকম যখন অনির্দিষ্ট কোনো জায়গার দিকে কেউ যাবে, সেক্ষেত্রে আমরা টু ব্যবহার না করে টুয়ার্ডস ব্যবহার করব। ডিয়ার লার্নার্স, তোমরা আশা করি ভালো বুঝতে পেরেছো। এখন এতক্ষণ আমি যে বিষয় প্রিপারেশনগুলো নিয়ে আলোচনা করেছি, এর উপরে তোমরা একটা SW করবা। আমি এখানে একটা প্যাসেজ দিয়েছি, 5টা ফিল ইন দ্য গ্যাপস আছে, এগুলো তোমরা ফিল আপ করবা। ফিল আপ করে আমাকে কমেন্ট বক্সে জানাবা, আমি সেখানে সেগুলো তোমাদেরকে কারেকশন করে দেব। তো ডিয়ার লার্নার্স, আজকে পর্যন্তই। সবাই ভালো থেকো।
স্টে হোম, স্টে সেফ। আল্লাহ হাফেজ।